শুভ সকাল শিক্ষার্থীরা। আশা করি আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি তোমাদের পল্লব স্যার আবার উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। আজকে একটি ব্যতিক্রমধর্মী ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা পার্টিকুলার কোনো টপিক বা কোনো পাঠ্যপুস্তক অনুযায়ী কোনো কিছু আজকে আলোচনা করব না। আমাদের আজকের মূলত আলোচনার বিষয়বস্তুটি একটু ভিন্ন, এবং এই ভিন্ন পরিস্থিতি আমাদের দেখা এই প্রথম, তোমাদেরও দেখা এই প্রথম। তার কারণ বর্তমানে তোমরা জানো যে কোভিড-19 কারণে, অর্থাৎ কোভিড-19 এই পরিস্থিতির খুব ভয়াবহতা রূপ দান করার জন্য 2021 সালের যে ব্যাচ এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, তাদের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়। এবং এই পুনর্বিন্যাসের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা নিয়েই তোমাদের সামনে একটু আলোচনা করব। আমরা অলরেডি এতটুকু জানি যে এইচএসসি 2020 অর্থাৎ এই কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে 2020 সালের যারা ব্যাচ ছিল তাদের অটোপাস দেওয়া হয়েছিল, এবং অটোপাসের যে অবস্থা সেটা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতেই পাচ্ছি যে অটোপাসের ফলাফলটা কি, ভর্তি পরীক্ষাতে কি একটা হাহাকার অবস্থা। 2021 সালের এইচএসসিতে সরকার এখনো পর্যন্ত বলেছে যে অটোপাস দিবে না, তাদের অবশ্যই পরীক্ষায় বসতে হবে, এবং যদি পরীক্ষায় বসতেই হয় সেক্ষেত্রে যেহেতু তারা সেভাবে ক্লাস পায়নি, তাই তাদের জন্য সিলেবাসটা সংক্ষিপ্ত করা হয়েছে। এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা ইতোমধ্যে সবাই জানো, সেটা আমি জানি। তারপরও সেই সিলেবাসটির আবারও একটু ডিটেলস আমরা আলোচনা করব, যাতে আমাদের কারো যদি এখনও মনে হয় যে সিলেবাসের এই জায়গাটা আমরা জানি না বা ওই জায়গাটা আমরা জানি না, তাহলে সেই জায়গাগুলোতে যাতে আমরা কাজ করতে পারি, এবং ঠিক সিলেবাসের কোথা থেকে কেমন কোয়েশ্চেন বা কেমন ধরনের কোন জায়গাটা বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং আমাদের এই বিষয়ের বিষয় কোড হচ্ছে 275। অবশ্যই কিন্তু সবাই মনে রেখো, আমাদের বিষয় কোড হচ্ছে 275, কারণ আমাদের অতি সন্নিকটেই বোর্ড পরীক্ষা হওয়ার কথা, এবং বোর্ড পরীক্ষাতে সাবজেক্ট কোডটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ফিল আপ করতে হয়। এজন্য বললাম আইসিটির বিষয় কোড হচ্ছে 275, এইচএসসি জানা দিচ্ছি। প্রথমত আমরা সবাই জানি যে এইচএসসিতে আমাদের টোটাল চ্যাপ্টার ছিল 6টা। এখন এই 6টা চ্যাপ্টার থেকে কি কি চ্যাপ্টার আছে বা কি কি টপিক আছে সেগুলো আগে আমরা একটু জেনে নিই। তারপর সেই টপিকগুলো থেকে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ বা কোন বিষয়টা বা কিভাবে আমরা আসলে সামনে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরুতে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আমাদের কি কি আসলে আছে, কারণ সিলেবাস সংক্ষিপ্ত হওয়ার পরে আমাদের 6টি চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারটি আছে বা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর কতটুকু আছে, সবই আছে নাকি কোনো কোনো টপিক বাদ গিয়েছে, সেই বিষয়টা একটু ক্লিয়ারলি আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? সো প্রথম যে অধ্যায়টি আমাদের সামনে আছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবং প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশের প্রেক্ষিতে। এখন এই প্রথম অধ্যায়ে আমাদের কি কি টপিক আছে, কোনো টপিক বাদ গিয়েছে কিনা সে বিষয়টি আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার জন্য আমরা যে কাজটি করব, যে এই শিখন ফলগুলোর সাথে বইয়ের শিখন ফলগুলো একটু ম্যাচ করে দেখব যে কোনো কিছু বাদ আছে কিনা। এবং সেই ক্ষেত্রে তোমাদের এনসিটিভি কর্তৃক অনুমোদিত বিভিন্ন বই তোমাদের কাছে আছে, সেই বইগুলো তোমরা ফলো করতে পারো। এবং আমি অলরেডি বলেছি যে তোমাদের কাছে এইচএসসি বোর্ড বইও কিন্তু আছে। তো এইচএসসি যে বোর্ড বই আছে সেটা কিন্তু এই বছর বের হয়েছে, তোমাদের সময় বের হয়নি। তো সেক্ষেত্রে তোমরা চাইলে সেটা কিনেও রাখতে পারো, সব থেকে ভালো হয়। আর যদি মনে হয় যে না স্যার কিনবো না, সেক্ষেত্রে তোমরা পিডিএফ নামিয়ে নিতে পারো। পিডিএফটা নামিয়ে অ্যাটলিস্ট তোমরা টপিকগুলো একটু ম্যাচ করে দেখতে পারো যে কোনো টপিক এমন আছে কিনা যে বোর্ড বইয়ের সাথে ম্যাচ আছে বাট তুমি হয়তো জানো না বা অন্য কোনো বইতে নেই, তাহলে সেই টপিকটা অবশ্যই তোমাকে জানতে হবে। তবে আমি যতটুকু দেখেছি বা যতটুকু বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করেছি বা পর্যালোচনা করেছি, তাতে যা দেখেছি তাতে কোনো কিছুই বাদ নেই।
সো বোর্ড বইয়ের সাথে বা তোমরা এনসিটিবি কর্তৃক অনুমোদিত যে বইগুলো পড়ছো সবগুলো টপিকগুলো সেম, জাস্ট ভিতরের আলোচনাটা একটু ভিন্ন। সো প্রথমত আমাদের যে বিষয়টা আছে যে এই প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের যে বিষয়গুলো আসবে সেটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা, এই কনসেপ্টটা আমাদের আলোচনা করতে হবে। এবং বিশ্বগ্রামের ধারণা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে কিন্তু আমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা 4 সেক্টরেই কোয়েশ্চেন আসতে পারে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এবং একই সাথে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ কি, এখানে বিশ্বগ্রামের ধারণা তো বলে দিয়েছে, বাট এর মধ্যে ছোট ছোট যে টপিকগুলো আছে, যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, এই প্রত্যেকটা টপিকে কিন্তু আসলে এখানে মুখস্থ করার খুব বেশি কিছু নেই। জাস্ট একটু আমাদের কয়েকবার রিডিং পড়তে হবে, টপিকগুলো ভালোভাবে বুঝতে হবে, যাতে আমরা সেখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে যাতে আমরা লিখতে পারি। বিশেষ করে এখান থেকে যেটা বেশি আসার মতো সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আসলে যাতে আমাদের মিস না হয়। এখন বিশ্বগ্রামের থেকে আমি বলেছি অলরেডি যে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান বা বিশ্বগ্রাম কাকে বলে, ওগুলো কিন্তু আমাদের জ্ঞান বা অনুধাবন বা প্রয়োগ, উচ্চতর দক্ষতায় আসতে পারে। এবং বিশ্বগ্রামের পরে যে টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটিতে এখানে বলা আছে প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব। বাট একটু খেয়াল করে দেখো, শিখন ফলে কিন্তু পুরোটাই বলেছে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা বিশ্লেষণ করতে পারবে এবং প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তার মানে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির আমার পুরোটাই পড়তে হবে। সো সেই ক্ষেত্রে শুধু প্রাত্যহিক জীবনে ভার্চুয়ালিটির প্রভাব, অর্থাৎ প্রভাবটি আমরা একটু বেশি ভালো করে পড়ব, অর্থাৎ ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব, এই বিষয়টি আমরা একটু বেশি ভালোভাবে পড়ব। এবং সাথে সাথেই যে বিষয়টি মূলত আলোচনা করব যে ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন সিস্টেম তৈরির উপাদানসমূহ, ভার্চুয়ালিটি কাকে বলে, ভার্চুয়াল রিয়েলিটির যে প্রয়োগ বা ব্যবহার, এগুলো আমরা একটু ভালোভাবে দেখব, যাতে এইসব জায়গা থেকে কোয়েশ্চেন আসলে যাতে আমাদের কোনো ধরনের সমস্যা আমরা ফেস না করি। দেন যে বিষয়টি আসবে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা, অর্থাৎ সাম্প্রতিক অবস্থাটা কি, সেই সাম্প্রতিক প্রবণতা এই টপিকটার মধ্যে খেয়াল করে দেখো মোটামুটি যা আছে সবই কিন্তু দিয়ে দিয়েছে। একটু ভালোভাবে দেখো, যেমন শুরুতে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, খুব ইম্পর্টেন্ট একটি টপিক। এখান থেকে সংজ্ঞা আসতে পারে, এখান থেকে আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেন আসতে পারে, প্রয়োগ আসতে পারে এবং উচ্চতর দক্ষতার কোয়েশ্চেন আসতে পারে। একই সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে একটা কম্বাইন্ড টপিক হচ্ছে রোবোটিক্স। এই আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স দুটোর কম্বিনেশন করেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এবং একই সাথে খুবই 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 ইম্পর্টেন্ট বোর্ডের জন্য সেটা হচ্ছে ক্রায়োসার্জারি। বোর্ডের কিছু টপিক আছে যেগুলো বোর্ডে প্রচুর আসে, তার মধ্যে এমনই একটি টপিক হচ্ছে ক্রায়োসার্জারি। দেন মহাকাশ অভিযান, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা এবং প্রতিরক্ষা, এই তিনটি টপিক থেকে আমাদের জ্ঞান বা সৃজনশীলে আসার সম্ভাবনা একটু কম, বাট এমসিকিউতে আসার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তবে সৃজনশীলও আসতে পারে কোন দিক থেকে, যেমন মহাকাশ অভিযানের ক্ষেত্রে বঙ্গবন্ধু যে স্যাটেলাইটের বিষয়টা, সেটা কিন্তু সৃজনশীলে আসতে পারে। প্রতিরক্ষা ক্ষেত্রে বর্তমানে কি অবস্থা বাংলাদেশে, সেটা আসতে পারে। ও আইসিটি নির্ভর বিভিন্ন উৎপাদন ব্যবস্থায় বাংলাদেশ আজ কোন অবস্থায় আছে, সেই বিষয়গুলো আসতে পারে। দেন সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা এই চ্যাপ্টার 1-এ, সেটা হচ্ছে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ন্যানো টেকনোলজি। এই 4টা টপিক থেকে যদি আমাদের খুব বেশি ব্যতিক্রমধর্মী প্রশ্ন না হয় বোর্ডে, তাহলে কিন্তু এই 4টা টপিক থেকে আমরা মোটামুটি ধরে নিতে পারি এখান থেকে আমরা একসেট কোয়েশ্চেন, অর্থাৎ গ বা ঘ অথবা ক বা খ অথবা খ অথবা কোনোটার গ আমরা কিন্তু পেতে পারি। ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু এটা এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং একই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, অর্থাৎ এটার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইথিক্স অফ আইসিটি এবং এর মধ্যে যে অনৈতিক দিকগুলো সেগুলো কিন্তু চলে আসছে। প্লেজিয়ারিজম, হ্যাকিং, সফটওয়্যার পাইরেসি, ভিশিং সব কিছুই কিন্তু চলে আসছে। দেন একই সাথে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, এই জায়গা থেকেও দেখা যেতে পারে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে।
সো এই হচ্ছে আমাদের ফুল চ্যাপ্টার 1। এখন চ্যাপ্টার 1 আলোচনা করে আমরা যতটুকু বুঝতে পারছি এখান থেকে আসলে আমাদের কোনো টপিকই বাদ দেওয়া হয়নি। সো সব কিছুই পড়তে হবে কম আর বেশি, এবং এখানে আসলে এবার ফাঁকি দেওয়ারও কিছু নেই। অন্যান্যবার যেটা যেটা দেখা যায় যে চ্যাপ্টার 1টা আমরা মূলত এটা ধরেই রাখি যে এটা সৃজনশীলের ক্ষেত্রে যে বিপদে পড়লে এটা অ্যান্সার করতে হয়, কারণ দেখা যায় যে ম্যাথমেটিক্যাল কোনো কিছু যদি আমাদের কমন না পড়ে তখন অ্যান্সার করতে হয়। বাট এবার কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট, এবার কিন্তু চ্যাপ্টার 1 আমাদের অ্যান্সার করতেই হবে, করতেই হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এমনভাবে সৃজনশীল আমাদের অ্যান্সার করতে হবে যাতে আমাদের 10-এ অন্তত অ্যাটলিস্ট মানে সব, যদি খুব খারাপও হয় তাও যাতে আমরা 8-এর উপরে পাই। সো এই বিষয়টি আমাদের দেখতে হবে, কারণ চ্যাপ্টার 1 এটা ফুল থিওরিটিক্যাল চ্যাপ্টার, তোমরাও ভালো মতো জানো। তো এখানে যাতে আমাদের নাম্বার কোনোভাবে কম না আসে। দ্বিতীয়ত, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে টপিকগুলো আছে, কি কি টপিক আছে সেগুলো আগে আমরা একটু জেনে নিই। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে কমিউনিকেশন সিস্টেম সম্বন্ধে। দ্বিতীয় অধ্যায় আছে একইভাবে আমরা শিখন ফলটা আগে যে কোনো বইয়ের সাথে একটু ম্যাচ করে দেখব, তবে আমি যতটুকু ম্যাচ করেছি তাতে কোনো ভিন্নতা নেই। দ্বিতীয় অধ্যায়ে সব টপিক আছে। দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম সম্বন্ধে এখানে আলোচনা করতে হবে, এবং কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমের ধারণার সাথে ডেটা কমিউনিকেশনের ধারণা এবং ব্যান্ডউইথ। ডেটা কমিউনিকেশনের ধারণার মধ্যে সোর্স টু ডেস্টিনেশন, কিভাবে ডেটা কমিউনিকেশন হয় সেই বিষয়টা চলে আসবে। ব্যান্ডউইথের মধ্যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড এগুলো চলে আসবে, ঠিক আছে। এবং এখান থেকে যে কি পরিমাণ কোয়েশ্চেন হতে পারে সেটা তোমরা খুব ভালোভাবে জানো, কারণ তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়েছে এবং এসব জায়গা থেকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন দেওয়া হয়েছে। ডেটা ট্রান্সমিশন মেথড খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, এবং এখানে একটাই এই চ্যাপ্টার 2 এর ম্যাথ আছে, সেটা এই টপিকেই আছে। সো সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নির্ণয় দক্ষতা। দেন আমাদের ডেটা ট্রান্সমিশন মোড, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে আমাদের বিভিন্ন ইউনিকাস্ট, অ্যানিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, জিওকাস্ট, সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবগুলোই চলে আসবে আসলে। ডেটা কমিউনিকেশনের মাধ্যমের মধ্যে আমাদের গাইডেড মিডিয়া, আনগাইডেড মিডিয়া দুটোই চলে আসবে। এবং খেয়াল করে দেখো পরবর্তী দুটো টপিকে, একটা তার মাধ্যম, তিনটা তারই আলোচনা করা আছে, এবং তারবিহীন মাধ্যমেও সবগুলো তারবিহীন যে মাধ্যমগুলো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের প্রয়োজনীয়তা। এখানে ইনফ্রারেডটা বলা নেই, তবে ইনফ্রারেডটাও আমরা দেখে রাখবো। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেডটা আমরা দেখে রাখবো, কারণ ইনফ্রারেডটা বলা নেই, বাট কিছু কিছু বইতে এই তারবিহীন মাধ্যম বলে ওই টপিকটা আলোচনা করা আছে। সো সেক্ষেত্রে আমরা ইনফ্রারেডটা অবশ্যই পড়ে রাখবো। দেন আমাদের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যেই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এই বিষয়গুলো চলে আসবে। আমরা ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের পার্থক্য, ব্লুটুথের গঠন, কার্যপ্রণালী, ওয়াইফাই কিভাবে কাজ করে, ওয়াইম্যাক্স কিভাবে কাজ করে, তাদের রেঞ্জ কত, এগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, কারণ এখান থেকে তোমরা অলরেডি জানো যে জ্ঞান থেকে শুরু করে উচ্চতর দক্ষতা পর্যন্ত সৃজনশীলের যে কোনো সেক্টরে যে কোনো টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এমনকি এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। দেন মোবাইল যোগাযোগ, এবং একই সাথে হচ্ছে বিভিন্ন প্রজন্মের মোবাইল। বিভিন্ন প্রজন্মের মোবাইল বলতে হচ্ছে এখানে আমাদের 1G, 2G, 3G, 4G এই চারটা জেনারেশনের যে ভেরিয়েশনটা, সেই ভেরিয়েশনটা মূলত ভালোভাবে জানতে হবে। এবং একই সাথে কম্পিউটার নেটওয়ার্কিং যে সিস্টেমগুলো, অর্থাৎ নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য, নেটওয়ার্কের যে বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, সেই বিষয়গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। অর্থাৎ সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, তারপর হাইব্রিড নেটওয়ার্ক, এসব বিভিন্ন ধরনের প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক, এই প্যান, ল্যান, ম্যান, ওয়ান সব টাইপের নেটওয়ার্কের প্রকারভেদে কিন্তু এই নেটওয়ার্কের টাইপস অফ নেটওয়ার্কের মধ্যে চলে আসবে। এবং নেটওয়ার্ক ডিভাইস, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংশ্লিষ্ট যে ডিভাইস, মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সেই বিষয়টা আমাদের জানতে হবে। শুধু ব্রিজটা দেওয়া নেই, ব্রিজটাও আমরা একটু দেখে রাখবো, যাতে আমাদের বাই চান্স যদি চলে আসে আমরা যাতে অ্যান্সার করতে পারি। এবং নেটওয়ার্কের কাজ সাথে অবশ্যই 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 খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এই তিনটা, অর্থাৎ তোমরা খুব ভালো মতোই জানো বেসিক্যালি আসলে তিনটা টপিক না, বেসিক্যালি আসলে দুইটা টপিক। একটা হচ্ছে নেটওয়ার্কের টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং। এবং মোটামুটি তোমরা শিওর থাকতে পারো যে সৃজনশীলের চ্যাপ্টার 2 থেকে দুইটা সৃজনশীল হওয়ার প্রবাবিলিটি তো 100%ই আসলে, এবং সেখানে দুইটা কোয়েশ্চেনের মধ্যে এক সেট কোয়েশ্চেনে তুমি নিশ্চিত থাকতে পারো মোটামুটি যে নেটওয়ার্ক টপোলজি এবং ক্লাউড কম্পিউটিং এই দুটো থেকে যে কোনো একটা অথবা দুটোই তুমি পেয়ে যেতে পারো। কারণ এটা কতটা ইম্পর্টেন্ট সেটা আর বলার
মানে দরকার পড়ে না, কারণ তোমরা ইতোমধ্যে টেস্ট পেপার ঘেটেছো বা বিভিন্ন সময় দেখেছো বিগত বছরগুলোয় হিউজ পরিমাণ প্রশ্ন কিন্তু এই নেটওয়ার্ক টপোলজি থেকে এসেছে। তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, তৃতীয় অধ্যায়ে আমরা একটু পরে আসি, তার আগে আমরা চতুর্থ অধ্যায়টা আলোচনা করে নিই। না থাক, তৃতীয় অধ্যায় বলে দিই। তৃতীয় অধ্যায়েও তোমাদের চিন্তা করার কিছু নেই, তার কারণ তৃতীয় অধ্যায়ে আসলে কিছুই নেই। কিছুই নেই বলতে তৃতীয় অধ্যায়ে মাত্র শুধু প্রথম অংশটুকু আছে, জাস্ট একদম বেসিক চ্যাপ্টার 3 একদম বেসিক সেটুকু দেওয়া আছে। সো সংখ্যা আবিষ্কারের ইতিহাস, এই টপিকটা আমি একটু বারবার তোমাদের বলছি, এই টপিকটা তোমরা একটু বোর্ড বই থেকে পড়বে, কারণ বোর্ড বইতেই সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা ভালো দেওয়া আছে। বা বোর্ড বই না থাকলে আবারও বলছি পিডিএফটা নামিয়ে পড়ে নেবে, এটা বোর্ড বইতে একটু ভালো দেওয়া আছে, ঠিক আছে, অন্য যে কোনো বই থেকে, কারণ আমি তো তোমাদের ক্লাস দিয়েছি। তো সেক্ষেত্রে আমি বলছি সংখ্যা আবিষ্কারের ইতিহাসটা এটা বোর্ড বই থেকে একটু ভালো করে পড়বে। দেন দ্বিতীয়ত সংখ্যা পদ্ধতির মধ্যে অবশ্যই প্রকারভেদ, অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল, নন পজিশনাল, তারপর তার প্রকারভেদগুলো A to Z। দেন রূপান্তর, এবং মোটামুটি তোমরা শিওর থাকো রূপান্তর থেকে একটি কোয়েশ্চেন বা একটা ফুল সৃজনশীল তোমরা পাবে। এখন চ্যাপ্টার 3 যেহেতু শুধুমাত্র একটা অংশ দেওয়া আছে, চ্যাপ্টার 3 থেকে এখন দুটো সৃজনশীল আসবে নাকি একটা সৃজনশীল আসবে এটা আসলে বলাটা একটু ডিফিকাল্ট। তবে যদি দুটো হোক কিংবা একটা হোক, রূপান্তর থেকে আমরা কোয়েশ্চেন পাবো, এটা আমাদের মোটামুটি বলতে পারো যে পাবোই। এবং বাইনারি যোগ বিয়োগ যেটা তোমাদের দেখানো হয়েছে, বাইনারি যোগ বিয়োগটা আমরা ক্যালকুলেটরে পারি, ম্যানুয়ালি অবশ্যই আমাদের পারতে হবে, কারণ যোগটা তো আমাদের এই যে টুস কমপ্লিমেন্ট করার সময় লাগে, এবং বিয়োগটাও আমাদের বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে, এবং সেটির উপর আমি তোমাদের ক্লাস নিয়েছি। দেন চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে সাইন নাম্বার, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট সব কিছু চলে আসবে, এবং পরবর্তীতে আসছে 2-এর পরিপূরক, অর্থাৎ 2-এর পরিপূরক এবং এখানে রূপান্তর, এই দুটোর কম্বিনেশনেই তোমাদের এক সেট কোয়েশ্চেন তোমরা আশা করছি পেয়ে যাবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চ্যাপ্টার 3-র জন্য কোড খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে অনুধাবন এবং প্রয়োগ বা উচ্চতর দক্ষতাও কোয়েশ্চেন আসতে পারে, এবং জ্ঞানেও আসলেও আসতে পারে। কোড কাকে বলে, আলফা নিউমেরিক কোড কাকে বলে, নিউমেরিক কোড কি বা যে কোনো কোড কাকে বলে, এগুলো আসতে পারে। এমনকি প্রয়োগ বা উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বিসিডি, বিসিডিআইসি বা আলফা নিউমেরিক বা আস্কি, এগুলোর মধ্যে বা যে তুলনামূলক পার্থক্য, যেমন আস্কি, বিসিডিআইসি, ইউনিকোডের মধ্যে তুলনামূলক পার্থক্যগুলো আসতে পারে। বিসিডি থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে, বিসিডি থেকে অনুধাবনমূলক কোয়েশ্চেন আসতে পারে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোডের ধারণা, কোড অফ কনসেপ্ট থেকে। সো চ্যাপ্টার 3 মাত্র প্রথম অংশটুকু আছে, এবং আমি তোমাদের বলে দিই কোন চ্যাপ্টার কিভাবে পড়বে সেটা তো সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, কিন্তু চ্যাপ্টার 3 অল্প একটু টপিক আছে, যাতে এখান থেকে সৃজনশীল যদি একটাও আসে সেটা যাতে আমাদের কোনোভাবে মিস না হয়, এবং এখানে যদি আমরা একটা সৃজনশীল পাই তাতেই যেন আমরা 10-এ 10 তুলতে পারি, আর দুটো পেলে যেন কোনোভাবে আমরা সেখানে 20-এ 19ও না আসে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ চ্যাপ্টার 3 একমাত্র চ্যাপ্টার আমাদের কাছে এবার বোর্ডে আছে যে চ্যাপ্টারটা আমাদের A+ নিয়ে আসতে পারে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেন আমাদের কাছে আসছে চতুর্থ অধ্যায় যে বিষয়টি আসছে যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এখানে আসলে মূলত HTML এ আমরা যেটা দেখি যে থিওরিটিক্যাল জিনিস বিভিন্ন কিছু আছে, তবে সাথে মূলত প্র্যাকটিক্যাল পার্টটাই বেশি। সো ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েবসাইটের কাঠামো, HTML এর মৌলিক বিষয়, তারপর HTML এর ধারণার সুবিধাসমূহ সব কিছুই আসলে থিওরিটিক্যাল জিনিসগুলো এখানে সবই দেওয়া আছে। সো চ্যাপ্টার 4-এ কিন্তু কোনো কিছু বাদ দেওয়া হয়নি। আর চ্যাপ্টার 3-র ক্ষেত্রে বলে রাখি, চ্যাপ্টার 3 কিন্তু দ্বিতীয় অংশ নেই, অর্থাৎ আমাদের দ্বিতীয় অংশ বলতে বুলিয়ান অ্যালজেব্রা এবং ডিজিটাল ডিভাইসের যে অংশটা পুরোটাই কিন্তু নেই, ঠিক আছে, ওটা খেয়াল রাখবে, কেউ আবার ভুল করে পড়ে ফেলো না, ওটা পুরোটাই বাদ দেওয়া হয়েছে। দেন চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণটাই আছে, চতুর্থ অধ্যায়ে কোনো কিছু বাদ নেই। ওয়েব ডিজাইনের ধারণা, ওয়েবসাইটের কাঠামোর মধ্যে কিন্তু মোটামুটি তোমরা নিশ্চিত থাকতে পারো যদি চ্যাপ্টার 4 থেকে দুটো কোয়েশ্চেন হয় এবং সেখানে যদি থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, তাহলে ওয়েবসাইটের কাঠামো থেকে তোমরা গ বা ঘয়ের একটা কোয়েশ্চেন পেয়ে যেতে পারো। সো সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়েবসাইটের কাঠামো। দেন HTML এর যে মৌলিক বিষয়সমূহ, অর্থাৎ HTML এর যে বেসিক কনসেপ্ট, ধারণা বা তার সুবিধা, এগুলো আসলে আমাদের অনুধাবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন এখান থেকে মূলত আমাদের আসলে মেনলি প্র্যাকটিক্যাল পার্ট শুরু, এবং প্র্যাকটিক্যালি এখানে যা দেওয়া আছে এমন কোনোটা নেই যেটা আসলে আমরা করিনি।
আমরা প্র্যাকটিক্যালি কলেজে যে কদিন খোলা ছিল, কারণ আমরা HTML সামনাসামনি ক্লাস পেয়েছিলাম এবং প্র্যাকটিক্যাল আমরা করেছিলাম। সো সেই ক্ষেত্রে এর মধ্যে তোমরা ভালোভাবেই জানো যে এর মধ্যে কোনো প্র্যাকটিক্যাল নেই যেটা আমরা আসলে করিনি। HTML এর নকশা, কাঠামো, লেআউট থেকে শুরু করে ফরম্যাটিং, মানে বেসিক যে ট্যাগগুলা, বেসিক ট্যাগের ব্যবহারগুলা, প্যারাগ্রাফ, হেডিং, কালার, বিভিন্ন বিন্যাস, ওয়েব পেজে বুলেট অর্থাৎ অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট বা বিভিন্ন নাম্বারিং লিস্টের ব্যবহার, হাইপার লিঙ্ক, চিত্র যোগ করা, ইমেজ, ছবি সংযোজন করা, টেবিল দেওয়া, ডেটা প্রবেশ করানো, ফ্রেম সেট। সো মোটামুটি আমরা সবই করেছি, এখানে কোনো কিছু আসলে বাদ নেই। ওয়েব পেজ ডিজাইনিং, ওয়েবসাইট পাবলিশিং, এটার থিওরিটিক্যালি কিছু টপিক দেওয়া আছে বইতে, সেখান থেকে আমরা হালকা একটু দেখে রাখবো, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাবে। এখন এখানে আলাদাভাবে যে ব্যবহারিক বলে একটা অংশ আছে, কারণ আমরা জানি আইসিটিতে যে নম্বর বন্টনটা থাকে সেটা হচ্ছে 50-25-25। 50 হচ্ছে থিওরিটিক্যাল, 25 হচ্ছে এমসিকিউ এবং 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন প্র্যাকটিক্যালে তোমরা জানো যে প্র্যাকটিক্যালে বেসিক্যালি 3টা চ্যাপ্টারের কম্বিনেশনে প্র্যাকটিক্যাল তোমাদের করতে হতো বা হয়। সেটার মধ্যে একটা ছিল চ্যাপ্টার 4, একটা থাকে চ্যাপ্টার 6 অর্থাৎ ডেটাবেস, আর একটা হচ্ছে চ্যাপ্টার 5 প্রোগ্রামিং। তার মধ্যে চ্যাপ্টার 5 আর 6 তো পুরোপুরি বাদ। তো সেক্ষেত্রে এখানে জাস্ট এই কয়টা প্র্যাকটিক্যাল দেওয়া আছে এবং এই 7টা প্র্যাকটিক্যালই তোমাদের কলেজে করানো হয়েছে, কোনোটাই বাকি নেই। এবং 7টা প্র্যাকটিক্যাল তোমাদের যে প্র্যাকটিক্যাল বই দেওয়া তার সাথেই মিল আছে। সো ওই প্র্যাকটিক্যাল বইয়ের যে হেডিং আর আমরা যেভাবে করেছি এবং তার সাথে হুবহু এখানে মিল আছে। সো এখানেও কোনো ধরনের প্রবলেম আমাদের নেই। সো এই ছিল মোটামুটি আমাদের সিলেবাস। আশা করি সিলেবাসটা বোঝাতে পেরেছি। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে বলে রাখি, যদি আমাদের এই কয়টা প্র্যাকটিক্যাল তোমাদের খাতায় সবার থাকার কথা, তারপরও ইনকেস যদি কারো না থাকে বা প্র্যাকটিক্যাল রিলেটেড কেউ যদি না বুঝতে পারো, আমার সাথে একটু যোগাযোগ করো বা আমাকে ইনবক্স করো যে স্যার আমি অংশটা বুঝতে পারছি না, কিভাবে লিখবো আমি বলে দিব, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কোনো কিছু নেই। আর এগুলো আমাদের বইতে আছে, এখনও যদি কোনোটা আমরা না তুলে থাকি অবশ্যই বই দেখে একটু তুলে ফেলবো। আর থিওরিটিক্যালের ক্ষেত্রে আবারও একটু বলে দিই, এখানে আমাদের কিন্তু আসলে 4টা চ্যাপ্টারও ঠিকভাবে নেই, আছে 3.5টা চ্যাপ্টার। আমাদের আছে কিন্তু 3.5টা চ্যাপ্টার, যার মধ্যে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ফুললি থিওরিটিক্যাল 2টা চ্যাপ্টার, চ্যাপ্টার 4 দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল বেস চ্যাপ্টার এবং চ্যাপ্টার 3 হচ্ছে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। তো এই জন্য এই 3.5টা চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 8টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে। সো জিনিসটা চিন্তা করলে খুবই সহজ। আমিও চাচ্ছি যে তোমরা খুব ভালোভাবে এটা পরীক্ষা দাও যাতে সবার A+ চলে আসে। আর তবে একটু খেয়াল রাখবে, কারণ এখান থেকে যেহেতু এবার থিওরিটিক্যাল পার্টটা বেশি, চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6 নেই, থিওরিটিক্যাল পার্টটা বেশি, এই জন্য সৃজনশীলে নাম্বার তুলতে একটু কষ্ট হবে। এই জন্য আমরা যদি একটু পার্ট বাই পার্ট, টপিক বাই টপিক খুব ভালোভাবে পড়ি, আশা করি আমাদের কোনো প্রবলেমই থাকবে না। এবং সৃজনশীলের যে কোনো জায়গায় বা টপিক পড়তে যে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে, চেষ্টা করব যতটুকু সম্ভব হেল্প করার, ঠিক আছে? সো সিলেবাস সম্বন্ধে আসলে কি আছে কি নেই, আশা করি তোমাদের সিলেবাসের যে বেসিক আইডিয়াটা, যদি কারো, আমি জানি সবাই জানো, তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, আশা করি আজকের ক্লাসের পর সেই প্রবলেমটিও দূর হয়ে যাবে। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো আছি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।